আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। কারণ ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের 4 ঘন্টার সফরে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আলাপ চলছে। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমে ব্যাপক আলাপ হচ্ছে যে এই সফর, মানে 4 ঘন্টার সফর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ না করা, এগুলো কি ইঙ্গিত বহন করে? তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎটি, বৈঠকটি ঠিক কতক্ষণের হয়েছে সে বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পোস্ট বা এস জয়শঙ্করের এক্স হ্যান্ডেলের পোস্ট কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পোস্টে সময়টা না জানা গেলেও এখন নানা সূত্র থেকে এমন কথা বলা হচ্ছে যে বৈঠকটি প্রায় 40 মিনিট লম্বা হয়েছিল। তো 40 মিনিটের এই বৈঠকে কি বার্তা নিয়ে এসেছিলেন এস জয়শঙ্কর? ভারত যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে, একটা মৃত্যুর এই শোকাবহ ঘটনাটিকে, ভারত বাংলাদেশ সম্পর্ক যে একটা চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছিল, মানে দুদেশেই হাইকমিশন অভিমুখে আন্দোলন চলছিল, বিক্ষোভকারীরা সমবেত হচ্ছিলেন। ভারতে তো রীতিমতো দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন শহরে বাংলাদেশের কনসুলার অফিসগুলোর সামনে হিন্দুত্ববাদীরা এমন মানে বিক্ষোভ আর হামলা করছিলেন যে বাংলাদেশের রীতিমতো কনসুলার সার্ভিস অর্থাৎ ভিসা সার্ভিস বন্ধ করে দিতে হয়েছিল। ভারত সরকারও যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে এই ডিএসকেলেশনের সুযোগ হিসেবে নিয়েছে, সেটা কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের বুঝতে একেবারে অসুবিধা হচ্ছে না। কারণ একদিকে ভারত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়ার জন্যে প্রধানমন্ত্রী মোদির যে শোক বার্তা, সেটা তার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠালেও, অন্যদিকে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ওই বাংলাদেশ হাইকমিশনে শোক বই স্বাক্ষর করতে গেলেন, যার সামনে মানে হিন্দুত্ববাদীদের লাগাতার বিক্ষোভ আর আন্দোলন চলছিল এর কয়েকদিন আগ পর্যন্ত। কাজেই ভারত সরকারও যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক চাইছে, সম্পর্কটা একেবারে যে মানে মুখ দেখা দেখি বন্ধের পর্যায়ে চলে গেছে, সেই সম্পর্কটাকে আবার মানে দুই প্রতিবেশীর সম্পর্ককে আবার একটা উষ্ণ সম্পর্কে, একটা কার্যকরী সম্পর্কে পরিণত করতে চাইছে। এই ইঙ্গিতটা বুঝতে কোনো কূটনৈতিক পর্যবেক্ষকের কিংবা রাজনৈতিক পর্যবেক্ষকের একেবারে অসুবিধা হয় নাই। আরেকটা যে ইঙ্গিত বুঝতে এস জয়শঙ্কর যেভাবে তার সফরটা সাজালেন কিংবা এক্স হ্যান্ডেলে যে বার্তা দিলেন, তা থেকে বুঝতে অসুবিধা হয় নাই, সেটা হচ্ছে ভারত সরকার, মোদী সরকার সেই সম্পর্ক উন্নয়ন, সেই কার্যকরী সম্পর্ক স্থাপন একেবারেই ইউনূস সরকারের সঙ্গে করতে আগ্রহী নয়। এই সরকারের সঙ্গে যে সম্পর্ক করা যায় নাই, এই সরকারের সঙ্গে সম্পর্কটা যে ভেস্তে গেছে, এবং এই নির্বাচনের আগে এই সম্পর্ককে আর কার্যকরী করার চেষ্টা করে কিংবা কোনো রকম আলোচনার চ্যানেল খুলে যে কোনো লাভ নাই, সেটা কিন্তু এই সফরের মাধ্যমে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। কারণ দেখেন, উনি যখন এক্স হ্যান্ডেলে এই সফর সম্পর্কে
মানে কেন এসেছেন ঢাকায় সে সম্পর্কে লিখলেন, সেখানেও তিনি লিখলেন তিনি এসেছিলেন তারেক রহমানের হাতে শোক, ভারতের জনগণের, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিতে, এবং তিনি সেখানে আশা প্রকাশ করেন যে ভারত মনে করে খালেদা জিয়া যে আদর্শ, যে নীতির ওপর ভর করে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন, সেটাকে মাথায় রেখে সেটাকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে ধরে সেটাকেই আদর্শ বিবেচনা করে আগামীতেও বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের পথ খুলে যাবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেলেন যে বাংলাদেশের হাই কমিশনে শোক বইয়ে স্বাক্ষর করতে, সেখানেও তিনি সেই একই কথা লিখে এলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং তিনি বললেন তারা আশা করেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর, গণতান্ত্রিক উত্তরণের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সে সরকার খালেদা জিয়ার সেই আদর্শ মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। যদি প্রধানমন্ত্রী মোদির শোক বার্তাটা পড়েন, প্রধানমন্ত্রী মোদির শোক বার্তাতেও তিনি সেই একই কথা লিখেছেন। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার যে অবদান, সেটা তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মনে করেন সেটাই একটা মাপকাঠি হতে পারে যার ভিত্তিতে তারেক রহমান সাহিবকে উদ্দেশ্য করে তার যে চিঠি লেখা, যেখানে তিনি প্রিয় তারিক রহমান সাহিব বলে উল্লেখ করেছেন এবং একটা ব্যক্তিগত চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্রকে, সেখানে তিনি কিন্তু সুস্পষ্টভাবে এই আশা প্রকাশ করেছেন যে তারা আশা করেন খালেদা জিয়ার সেই আদর্শের উপর ভর করেই বিএনপির আগামী নেতৃত্ব এগিয়ে যাবে। তার মানে পরিষ্কার ভারতের বার্তা, ভারত একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে যে সরকার গঠিত হবে ভারত প্রত্যাশা করছে, ভারত চাইছে, সেটা বিএনপি, এবং সেটা এক রকমের হয়তো ভারত যৌক্তিক বলে মনে করছে, কারণ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল যেহেতু, কাজেই বিএনপিকে যৌক্তিকভাবে আগামী নির্বাচনের বিজয়ী দল ধরে নিয়ে ভারত এই প্রত্যাশা করছে যে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আমলে যেমন ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, এবং ভারতের পত্রপত্রিকাগুলো পরিষ্কার লিখছেন যে শেখ হাসিনা আর খালেদা জিয়ার রাজনীতির প্রধান পার্থক্যটাই হচ্ছে একজনকে ভারতের মিত্র, আরেকজনকে ভারত বিরোধী রাজনীতিক হিসেবে বাংলাদেশে চিহ্নিত করা হয়। কাজেই এই ভারত বিরোধী রাজনীতিক হিসেবে উপমহাদেশে ভারত বাংলাদেশে পরিচিত যেই খালেদা জিয়া, যেই সাবেক প্রধানমন্ত্রী, তার সময়ও তো ভারত বাংলাদেশের একটা কার্যকরী সম্পর্ক ছিল, ভারত সেটাই চাইছে। এস জয়শঙ্কর এই সফরের দুদিন বাদে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাসে ছাত্রদের সঙ্গে মত বিনিময়ে গেলেন, তখন সেখানে এক শিক্ষার্থী তাকে প্রশ্ন করলো যে এই যে মাত্র আপনি বাংলাদেশে ঘুরে এলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটার এখন যে অবস্থা, কি বার্তা নিয়ে ওখানে আপনি গিয়েছিলেন? মানে কৌতূহলটা ভীষণভাবে দানা বেঁধে উঠেছে, কারণ সম্পর্কটা যখন মুখ দেখা দেখি বন্ধের, তখন সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য শোক জানাতে যে ভারত উদ্যোগী হয়ে উঠল, ভারতের যে সুনির্দিষ্ট বার্তা আছে সেটা বুঝতে কিন্তু ভারত বাংলাদেশে কারো অসুবিধা হচ্ছে না। সেই শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বললেন যে কূটনীতিটা আসলে নির্ভর করে কমন সেন্স, মানে সাধারণ বিচার বুদ্ধি, আর পলিশড বিহেভিয়ার, ভালো ব্যবহারের যে মান, সেটার ওপরে। এবং তিনি বললেন যে যে কোনো প্রতিবেশীর সঙ্গেই, ব্যক্তিগত পর্যায়েও প্রতিবেশীদের সঙ্গে যেমন তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, একসঙ্গে থাকা, সেটা যেমন একটা ভালো প্রতিবেশীর পরিচায়ক, তেমনি খারাপ প্রতিবেশী থাকলে আসলে কিছু করার থাকে না। যেমন তিনি বললেন আমাদের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে নাকি এস জয়শঙ্কর বলছেন, স্পষ্টত বললেন, যেমন আমাদের গুড নেইবার যেমন আছে, খারাপ নেইবারসও আছে। উনি সেখানে কিন্তু আমি
সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম তিনি সেখানে আমাদের খারাপ প্রতিবেশীরাও আছে বললেন, এবং তারপর বললেন যেমন ধরুন যদি ভারতের মানে যদি আমরা পশ্চিমের দিকে তাকাই, মানে যদি ভারতবাসী পশ্চিমের দিকে তাকায় তাহলে সেই খারাপ নেইবারের উদাহরণ দেখতে পাবে। মানে উনি সুস্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করলেন এবং উল্লেখ করে তিনি বললেন যে এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। কারণ ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট, ভারত ভালো প্রতিবেশী চায়, ভারত ভালো প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখতে চায় কমন সেন্স এবং ভালো আচরণের ভিত্তিতে। কিন্তু খারাপ আচরণ যদি প্রতিবেশী করে, তারা যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের চাষ ঘটায়, হিংসা বিদ্বেষের চাষ ঘটায়, তাহলে ভারত তার জনগণকে রক্ষা করবে। এবং সেখানেই শেষ করলেন না এস জয়শঙ্কর, তিনি বললেন যে খারাপ আচরণ করা হবে, সন্ত্রাসবাদ করা হবে ভারতের বিরুদ্ধে, আর ভারতের কাছ থেকে পানি চাওয়া হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু নদের যে পানি বন্টন চুক্তি বন্ধ করেছে ভারত পেহেলগাম হামলার পরে এপ্রিল থেকে, সেটার কথা উল্লেখ করে সেটা চলবে না, সন্ত্রাসবাদের বিনিময়ে পানি পাওয়া যাবে না। তার মানে ভারত নানা রকম অস্ত্র যে মানে নানা রকম কৌশল প্রয়োগ করে খারাপ নেইবারদেরকে যে সে শিক্ষা দেবে মোদী সরকার, ভারত সরকার, সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বললেন। বাংলাদেশের গঙ্গা যে পানি বন্টন চুক্তি, সেই পানি বন্টন চুক্তির মেয়াদ কিন্তু এবছর শেষ হচ্ছে। এই আলোচনাটা কিন্তু থেমে থাকেনি। গঙ্গা পানি বন্টন চুক্তির আলোচনা এই বছরেও 2 তারিখ থেকে আবারও 2 দেশের কর্মকর্তারা পানি মাপা শুরু করেছেন পরবর্তী পদক্ষেপের জন্য। সেটাও টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে ভারত সরকার এখনো বাংলাদেশের ক্ষেত্রে পানি বন্টন চুক্তি বন্ধ করে দেওয়ার মতো বা এ নিয়ে আলাপ বন্ধ করে দেওয়ার মতো কোনো ভূমিকায় যেতে চাইছে না। কিন্তু পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে ভারতের যে কর্মকর্তারা এসেছেন বাংলাদেশ অংশের পানি মাপতে, আবার বাংলাদেশ অংশের কর্মকর্তারা ভারতে গেছেন ভারত অংশের পানি মাপতে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু বলতে হয়েছে যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে এই ভারতীয় কর্মকর্তাদের জন্য বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। দুদেশের সম্পর্কটা তেমনই বৈরী হয়ে উঠেছে এবং ভারত সরকার নানা ইঙ্গিতে সেই বৈরী পরিস্থিতিতে তারা একদিকে যেমন ইউনূস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় যাবে না সেটা নিশ্চিত এবং স্পষ্ট করতে চাইছে, যে কারণে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুলও যে এসে দেখা করে গেছেন জয়শঙ্করের সঙ্গে, জয়শঙ্কর কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটাকে তাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হিসেবে উল্লেখ করে কোনো বিবৃতি দেয় নাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার একটা সৌজন্য সাক্ষাৎ, সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেটারও তারা কোনো উল্লেখ করে নাই। ভারত পুরো সফরটিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সফর হিসাবে দেখাতে চেয়েছে। ভারত পুরো সফরটিকে এই বার্তা, ওই 40 মিনিটের বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার আর কি কি আলাপ হয়েছে তা পরিষ্কার না হলেও, এই যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সে নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ওই গুড নেইবারলিনেস, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কটা আবারও চালু হবে, সেই আশাবাদের কথা কিন্তু এস জয়শঙ্কর শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে আইআইটি মাদ্রাসেও উল্লেখ করেছেন যে তার ওই সফরের সবচেয়ে বড় বার্তা এবং আশাবাদ ছিল সেটা। কাজেই ভারত এই ইঙ্গিতগুলো দিতে চাইছে। ভারতের ইঙ্গিত সম্ভবত এতেও স্পষ্ট হয়েছে যে বৈরী সম্পর্কটা নিয়েও যে কোনো রকম রাগঢাক রাখতে চাইছে না, সেটা বোঝাতেই সম্ভবত
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ পড়তে হলো কলকাতা নাইট রাইডার্স দল থেকে। সরাসরি ঊর্ধ্বতন মহলের চাপে, শীর্ষ কর্মকর্তাদের চাপে, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এর নির্দেশনায় এই কাজটি করতে হয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। কাজেই নিশ্চিতভাবে এটাও ভারত সরকারেরই সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার তিনি ভারতের এই জনপ্রিয়তম লিগটিতে খেলতে পারবেন না। কাজেই সম্পর্ক উন্নয়ন ভারত চাইছে, সেটা চাইছে আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গে। আর ভারত সম্ভবত প্রত্যাশা করছে সেই সরকারের প্রধান হবেন তারেক রহমান। কাজেই সেই আলাপই সম্ভবত দুই নেতা করেছেন ঢাকায় ওই বৈঠকে। একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসাবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন। কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল, আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো,
অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পাই না। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়। মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি, এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাঁথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন, যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে। এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্ক বার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে নিশ্চয়ই আপনাদের সামনে সে বিষয়টিও নিয়ে আবার আসতে হবে আমাকে। ভালো থাকুন ততক্ষণ।